কল্পনা করুন একটি রাজনৈতিক অফিসে পুলিশ ঢুকছে, বেরিয়ে আসছে জব কার্ড, কাঠের লাঠি আর সাদা শাড়ি। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তবতা। এবং একটা ঘটনা পুরো পশ্চিমবঙ্গের রাজনীতির চেহারা বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব আরামবাগের তৃণমূল অফিসে যে রেড হলো, এখানে আসলে কি পাওয়া গেল, কেন এটা এত গুরুত্বপূর্ণ, আর এর পেছনে বড় রাজনৈতিক ছবিটা কেমন। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের অংশটিতেই সবচেয়ে চমকপ্রমোদ রয়েছে। তৃণমূলের পার্টি অফিস থেকে বন্দুকগুলো সরিয়ে দিয়েছে। প্রচুর বন্দুক ছিল, আমাদের কাছে খবর ছিল। রাতারাতি বন্ধ করা সরিয়ে দিয়েছে। আর বন্দুকগুলো সরিয়ে দিয়েছে। ওই লাঠিগুলো এলাকার মানুষকে মেরে ঠান্ডা করে হাত করে রেখে দিয়েছে। এই এলাকায় এই জঙ্গল যেটা আমাদের বলি ফার্মের গরিব মানুষের দরকার, যাতে গরিব মানুষের বাজার পায় সেই ব্যবস্থা করতে হবে। 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হয়েছে এবং ফলাফলে বিজেপি এমন একটি জয় পেয়েছে যা ইতিহাস বদলে দিয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় এলো 294 আসনের মধ্যে 206 বা 7টি আসন জিতে। 15 বছর ধরে রাজ্য শাসন করবার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি মাত্র 94টি আসন পায়। মমতা ব্যানার্জি নিজেও তার আসন হারান এবং নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ তোলেন। এই রাজনৈতিক পরিবর্তনের মাঝেই শুরু হয় একের পর এক রেড, আর তার মধ্যে সবথেকে আলোচিত আরামবাগের তৃণমূল অফিসে অভিযান। কিন্তু প্রশ্ন হলো, এই যে রেড, এই আইনি প্রক্রিয়া, এটা একটা আইনি প্রক্রিয়া নাকি রাজনৈতিক প্রতিশোধ? আসল ঘটনাটা বিস্তারিত জানাচ্ছি আপনাদের। আরামবাগের এই ঘটনাটি কেবল একটি সাধারণ পুলিশি অভিযান নয়, বরং এটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক এবং রাজনৈতিক কাঠামোর গভীর কিছু সমস্যার দিকে আঙুল তোলে। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে 100 দিনের কাজ হলো সরাসরি সরকার এবং সাধারণ মানুষের মধ্যেকার একটা বিষয় এটা। এই জব কার্ড একজন শ্রমিকের ব্যক্তিগত সম্পত্তি এবং তার কর্মসংস্থানের পরিচয়। কিন্তু এটি বিতর্কিত। বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিস বাদ দিয়ে এই কার্ডগুলো কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে থাকা মানে হলো প্রশাসনের ওপর রাজনৈতিক দলের সরাসরি নিয়ন্ত্রণ। এটি প্রমাণ করে যে সাধারণ মানুষকে সরাসরি সুবিধা পেতে গেলে সরাসরি প্রশাসনের কাছে যাওয়ার থেকে রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকতে বাধ্য করা হচ্ছে। আইনের ভাষায় এটি সরকারি নথির অপব্যবহার এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের শামিল। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করেন যে বা করে আসছেন যে পশ্চিমবঙ্গে প্রচুর ঘোস্ট ওয়ার্কার্স বা ভুয়ো শ্রমিক রয়েছে। মেকানিজম কি এর? না, যদি রাজনৈতিক পর্যায়ে কয়েকশো কার্ড থাকে তবে তা সন্দেহ করা হয় যে এই কার্ডধারীরা হয়তো অনেকেই কাজ করেন না বা তাদের অস্তিত্বহীন। রাজনৈতিক কর্মীরা এই কার্ডগুলোকে ব্যবহার করে মাস্টার রোলে সই করিয়ে টাকা তুলে নেয় এবং সেই টাকায় একটা বিশেষ বড় অংশ দলীয় তহবিলে যায়, যা বা ব্যক্তিগত পকেটেও যেতে পারে বা অনেক সময় ভোটের কাজেও ব্যবহৃত হয়। এই এলাকাটি ঐতিহাসিকভাবে এবং রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয়। এখানে এত বিপুল সংখ্যক কার্ড পাওয়া যাওয়া মানে হলো স্থানীয় স্তরে একটি সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থা চলছিল। রাজনৈতিক লড়াইয়ে কেবল পেশিশক্তি নয়, মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার একটি ভয়ঙ্কর সংস্কৃতিও এই লড়াইয়ে কিন্তু ফুটে ওঠে। বাংলার গ্রামীণ সমাজে সাদা শাড়ি বৈধব্যের প্রতীক। বিরোধীদের দাবি, বিরোধী দলের কর্মীদের বাড়িতে এই শাড়ি পাঠিয়ে দেওয়া মানে হলো তাদের পরিবারে পুরুষ সদস্যদের মৃত্যুর হুমকি দেওয়া। এটা কোনো শারীরিক আঘাতের চেয়েও বেশি ভীতিকর, কারণ হচ্ছে ওই পরিবারকে মানসিকভাবে এটি ভেঙে দেয়। লাঠির ভূমিকা কি ছিল? মানে পার্টি অফিসে যে লাঠি পাওয়া গেল, কাঠের লাঠি সরাসরি সংঘর্ষের জন্য মজুদ রাখা হয়, অর্থাৎ এলাকায় বিরোধীদের কোনো সভা সমাবেশ রুখতে, যা নির্বাচনের সময় বুথ দখলের মতো কাজ করে। এই লাঠিগুলো ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা সেই প্রশ্ন এখন জোরালো হচ্ছে। এই ঘটনাটা প্রমাণ করে প্রশাসনিক ব্যর্থতা নাকি যোগসাজশ। পুলিশ গিয়েছিল অস্ত্র উদ্ধার করতে, কিন্তু পেল জব কার্ড। এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। গোয়েন্দা তথ্যের গণ্ডগোল। পুলিশ যদি অস্ত্র না পায় তবে কি তথ্য ভুল ছিল, নাকি পুলিশ আসার আগেই অস্ত্র সরিয়ে ফেলা হয়েছে? প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। যদি একটি দলীয় কার্যালয়ে সরাসরি নথি পাওয়া যায় তবে সেই ব্লকের বিডিও বা পঞ্চায়েত সচিবের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। তাদের নজরদারি এড়িয়ে কিভাবে এই কার্ডগুলো বাইরে এলো? এই ধরনের ঘটনা সাধারণ মানুষের মনে রাজনীতির প্রতি বিতৃষ্ণা তৈরি করে। বিরোধীদের হাতিয়ার কি এখানে? না, এই ঘটনাটি জাতীয় স্তরে, বিশেষ করে দিল্লিতে তুলে ধরা।
কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রাখার যুক্তিকে আরও শক্তিশালী করতে পারে বিরোধী দলগুলো। শাসক দলের এখানে চ্যালেঞ্জ রয়েছে, দলীয় কর্মীদের এই ধরনের কর্মকাণ্ডের দায় যখন শীর্ষ নেতৃত্বের ওপর পড়ে তখন ভাবমূর্তি রক্ষায় তাদের কঠোর পদক্ষেপ নিতে হয়। কিন্তু প্রশ্ন হলো, তৃণমূলের সময় স্বচ্ছ নেতা কি ওপরের স্তরেও ছিল? দর্শক, এবার আসা যাক এই ঘটনার সবথেকে বিতর্কিত অংশে, সেই হলুদ রঙের জব কার্ড। আমরা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছি মেঝেতে শয়ে শয়ে কার্ড ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, এগুলো তো স্রেফ একটা কাগজ, এতে এত শোরগোলের কি আছে? আসলে এই কার্ডগুলো হলো গ্রামীণ অর্থনীতির লাইফলাইন বা 100 দিনের কাজের চাবিকাঠি। কিন্তু যখন এই চাবিকাঠি শ্রমিকের পকেটে না থেকে কোনো রাজনৈতিক দলের আলমারিতে থাকে, তখনই শুরু হয় দুর্নীতির মহাকাব্য। আইন অনুযায়ী একটি জব কার্ড সরাসরি শ্রমিকের কাছে থাকার কথা। কাজ পাওয়ার পর মাস্টার রোলে সই করে তিনি তার পারিশ্রমিক পাবেন। কিন্তু আরামবাগের এই কার্যালয়ে এত কার্ড কি করছিল? নিয়ন্ত্রণের রাজনীতি কি? যখন কার্ডগুলো দলীয় কার্যালয়ে থাকে তখন সাধারণ শ্রমিককে কাজের জন্য বা বকেয়া টাকার জন্য ওই অফিসের নেতাদের মর্জির ওপর নির্ভর করতে হয়। এটি আসলে এক ধরনের পলিটিক্যাল লিভারেজ বা রাজনৈতিক নিয়ন্ত্রণ। বিরোধীদের সবথেকে বড় অভিযোগ হলো এই কার্ডগুলোর মধ্যে অনেক নাম আছে যারা হয়তো মৃত অথবা যারা কোনোদিন এই গ্রামেই থাকে না। একে বলা হয় ঘোস্ট ওয়ার্কার্স। টাকা চুরির এই যে প্রক্রিয়া, কাজ না করেই এই কার্ডগুলোর বিপরীতে মাস্টার রোল পূরণ করা হয়, এইভাবে টাকা চুরি করা হয়। যেহেতু এখন টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যায়, তাই অভিযোগ ওঠে যে নেতাদের ঘনিষ্ঠ কিছু লোকেদের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা তোলা হয় এবং পরে তা ক্যাশ হিসেবে সংগ্রহ করা হয়, দিয়ে দলীয় তহবিলে এটি বা ব্যক্তিগত পকেটে ভরা হয়। আরামবাগে উদ্ধার হওয়া কার্ডগুলো কি সেই ভুয়ো নথিরই অংশ? তদন্তকারীরা কি এই ডিজিটাল ফুটপ্রিন্ট মেলাবেন? পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের টাকা নিয়ে দীর্ঘ লড়াই চলছে। দিল্লি দাবি করছে রাজ্য সরকারের কাছে দেওয়া কয়েক হাজার কোটি টাকার হিসেব নেই। অন্যদিকে আবার রাজ্যের শাসক দল বলছে সাধারণ গরিব মানুষের হকের টাকা আটকে রেখেছে কেন্দ্র। ঠিক এই সময় আরামবাগের এই ছবি কিন্তু দিল্লির অভিযোগকে রাজনৈতিকভাবে অনেকটা অক্সিজেন দিয়েছে। এটি কি কেবল আরামবাগের চিত্র, নাকি রাজ্যের পুরো হাজার হাজার বুথে এভাবেই সাধারণ মানুষের সরকারি পরিচয়পত্রগুলো বন্দী হয়ে আছে? একটি প্রশ্ন এখানে এড়িয়ে যাওয়া যায় না, প্রশাসন কি করছিল? বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসের বাইরে এই কার্ডগুলো এলো কিভাবে? এটি কি স্থানীয় প্রশাসনের অযোগ্যতা, নাকি প্রশাসনের একাংশের সঙ্গে রাজনৈতিক নেতাদের অলিখিত কোনো বোঝাপড়া? এই ঘটনা প্রমাণ করে যে নিচুতলার দুর্নীতির শেকড় কতটা গভীরে পৌঁছেছে। সব থেকে বড় ট্র্যাজেডি হলো সেই মানুষগুলোর জন্য যাদের কার্ড ওখানে পাওয়া গেছে। তারা কি জানেন যে তাদের নামে টাকা উঠছে, নাকি তারা কোনো কাগজের অপেক্ষায় বসে আছেন আর তাদের কার্ড ব্যবহার করে অন্য কেউ উৎসব পালন করছে? এটা কি তারা জানেন? এটা কেবল রাজনৈতিক দুর্নীতি নয়, এটি সাধারণ মানুষের ভাতের থালা কেড়ে নেওয়ারও গর্হিতকর অপরাধমূলক কাজ। বন্ধুরা, ভারতের রাজনীতিতে একটা প্রবাদ আছে, তথ্য যেখানে শেষ হয় রাজনীতি সেখান থেকে শুরু হয়। আরামবাগের এই ঘটনার পর রাজ্য রাজনীতির পারদ এখন ফুটন্ত পর্যায়ে। একদিকে যখন প্রমাণের স্তূপ, অন্যদিকে তখন ষড়যন্ত্রের পাল্টা দাবি। আসুন দেখি একটি পলিটিক্যাল ড্রামার ভেতরের এই সমীকরণগুলো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না। তার দাবি, ভয়ের শাসন হয়েছে, অর্থাৎ সাদা শাড়ি এবং লাঠির উদ্ধার হওয়া প্রমাণ করে যে তৃণমূলের নিচুতলার গণতান্ত্রিক উপায় নয়, বরং সাইকোলজিক্যাল টেরর বা মানসিক সন্ত্রাস চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। কেন কেন্দ্র 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে তার উত্তর এই দলীয় কার্যালয়ে জড়িয়ে থাকা জব কার্ডগুলোই আজ দিয়ে দিচ্ছে। তাদের দাবি, এই টাকা পরিবারের কাছে নয়, যাচ্ছিল ভাইপো বাহিনী বা আঞ্চলিক নেতাদের কাছে। শুভেন্দু অধিকারীর বয়ানে এটি একটি ক্রিমিনাল কনস্পিরেন্সি বা সরাসরি নবান্নের প্রশ্রয়ে চলছিল বলে তিনি অভিযোগ করেন। অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেস এই পুরো বিষয়টিকে নস্যাৎ করে দিয়ে একে বিজেপির ষড়যন্ত্র হিসেবে দেখছে। তাদের যুক্তিগুলো হলো ষড়যন্ত্রের রাজনীতি, অর্থাৎ নির্বাচনের পরে শাসক দলকে কালিমালিপ্ত করতে বিজেপি পুলিশকে ব্যবহার করে নিজেরাই ওইসব জিনিস আটকে রেখে নাটক করছে। এবং অস্ত্র কোথায়? তৃণমূল বলছে, অর্থাৎ তৃণমূলের প্রশ্ন হলো পুলিশ গিয়েছিল বেআইনি অস্ত্র উদ্ধার করতে, কিন্তু যদি অস্ত্র না পাওয়া যায় তবে কেবল জব কার্ড বা শাড়ি নিয়ে এত হইচই কেন?
তাদের মতে এটি কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা ঢাকার একটা কৌশল মাত্র। স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, এই কার্যালয়টি অনেক সময় সাধারণ মানুষের সহায়তার জন্য ব্যবহৃত হয়, তাই হয়তো সেখানে মানুষের কিছু নথি থাকতে পারে, কিন্তু তা কোনোভাবেই দুর্নীতির প্রমাণ নয়। রাজনীতির বাইরে যদি আমরা সাধারণ মানুষের চোখে দেখি, তখন বড় প্রশ্নটি ওঠে প্রশাসনের ওপরে। পুলিশের গোয়েন্দা তথ্যে যদি অস্ত্রের কথা থাকে এবং সেখানে গিয়ে যদি অস্ত্র না পাওয়া যায়, তবে কি তথ্যে ভুল ছিল, নাকি রেইডের খবর আগেভাগেই ফাঁস হয়ে গেছিল? সাধারণত এই ধরনের রাজনৈতিক মামলায় দেখা যায় শুরুর দিকে খুব হইচই হলেও সময়ের সাথে সাথে তদন্ত থিতিয়ে যায়। পুলিশ কি পারবে কোনো রাজনৈতিক চাপ ছাড়া এই জব কার্ডগুলোর মালিকদের খুঁজে বের করতে এবং তাদের বয়ান নিতে? এখন প্রশ্ন হলো, সত্যিটা ঠিক কোথায়? যদি তৃণমূলের দাবি সত্যি হয় যে এটি একটি ষড়যন্ত্র, তবে বিজেপির হাতে এত বিপুল পরিমাণ অরিজিনাল জব কার্ড এলো কোথা থেকে? আবার যদি বিজেপির দাবি সত্যি হয়, তবে দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় এটি রাজনৈতিক কার্যালয়ে কিভাবে সরাসরি নথিবন্দী হয়ে থাকলো? এখানে কিন্তু দোষ কেবল কোনো একটি দলের নয়, এখানে দোষ আসলে সিস্টেমের। যখন কোনো রাজনীতি প্রশাসনের ওপর খবরদারি করে, তখন এই ধরনের ধূসর এলাকা বা গ্রে জোন তৈরি হয়। সাদা শাড়ি পাঠিয়ে হুমকি দেওয়া বা সরকারি কার্ডগুলোকে আটকে রাখা, এই দুটির কোনোটি সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। যদি এই সংস্কৃতি চলতে থাকে, তবে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার বা সরকারি সুবিধা পাওয়ার অধিকার লুণ্ঠিত হবে। আরামবাগের এই ঘটনা কি তবে আমাদের একটি বৃহৎ সংকটের পূর্বাভাস দিচ্ছে? দর্শক, আপনাদের কি মনে হয়, রাজনৈতিক দলগুলোর এই কাদা ছোড়াছুড়ির আড়ালে কি আসল সত্যটা হারিয়ে যাচ্ছে? আরামবাগের এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতির বর্তমান পরিস্থিতির একটা ছোট্ট আয়না মাত্র। একদিকে উন্নয়নের দাবি আর অন্যদিকে দুর্নীতির অভিযোগ আর পেশি শক্তির লড়াই। সাধারণ মানুষ হিসেবে আমরা কেবল সত্যের অপেক্ষায় থাকতে পারি। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনি কি মনে করেন রাজনৈতিক কার্যালয়ে সরকারি নথি থাকা এটা কোনো গভীর দুর্নীতির ইঙ্গিত? রাজনৈতিক হুমকির এই নতুন রূপ, অর্থাৎ এই যে সাদা শাড়ি, এই সম্পর্কে আপনাদের মতামত কি? নিচের কমেন্ট বক্সে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।